আসসালামু আলাইকুম। ইতালির ছোট্ট একটা গ্রাম থেকে আমি ইমরান আবারও চলে আসছি আপনাদের সাথে আমার আরেকটা নতুন ভিডিওতে। আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও হবে। সো ভিডিওটা স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিও দেখবেন। আজকের ভিডিওটা তাদের উদ্দেশ্যে যারা ইন ফিউচারে হাঙ্গেরির জন্য ফাইল জমা করবেন এবং যারা ফাইল অলরেডি জমা করে ফেলছেন এবং কেউ পারমিটের জন্য অপেক্ষা করতেছেন এবং যারা এমবেসি ফেস করবেন, সবার জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং ইন ফিউচারে যদি হাঙ্গেরি আপনি আসতে চান তাহলে আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হবে। 2025 সালে যারা আসতে চাচ্ছেন তাদের জন্য ইম্পর্টেন্ট হবে। সো ভিডিওটা স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখবেন। অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি নতুন হন। যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা আগে আপনাদেরকে বলে দিই যে বর্তমান সময়ে অনেকে জিজ্ঞেস করেন হাঙ্গেরির ভিসার বর্তমান পরিস্থিতি কী ভাইয়া, এটা যদি আমাদেরকে বলতেন। হাঙ্গেরির বর্তমান ভিসা পরিস্থিতি অতটা ভালো না, তবে একটু ভালো হয়ে গেছে। যেমন পাস্টে আজ থেকে ঠিক 2 মাস আগে বা 1 মাস আগে যে অবস্থা ছিল হাঙ্গেরি, সেটা হচ্ছে যে 5% মতো ভিসা রেশিও ছিল হাঙ্গেরির। বর্তমান সময়ে সেটা একটু বেড়ে গেছে, অর্থাৎ 5% আরও বেড়ে গেছে। এটা একেবারে অথেন্টিক ভাই, এটা কোনো ফেক ইনফরমেশন না, এটা বাস্তবতা দেখে এবং আমি খোঁজখবর নিয়েই আপনাদের সাথে এই ভিডিওটা মেক করতেছি। অর্থাৎ আগে যেরকম ছিল এখন থেকে একটু ভিসা রেশিও দেয়া শুরু করছে হাঙ্গেরি এমবেসি থেকে বাংলাদেশিদেরকে। এখন অনেকের প্রশ্ন যে ইমরান ভাই ইন ফিউচারে কী হবে, বা আমরা যারা ফাইল জমা করছি হাঙ্গেরির জন্য আমাদের কি হবে, আমরা কি ভিসা পাবো কি না, বা আমরা অ্যাপয়েন্টমেন্ট পাবো কি না। বাংলাদেশ থেকে অনেকেই আছেন 5 মান্থ চলে গেছে, অ্যাপয়েন্টমেন্ট ডেট পাচ্ছেন না। এইসব বাইরা কেন পাচ্ছেন না, এটার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে আপনার কোম্পানি। আপনাদের কোম্পানির ডকুমেন্টসের সমস্যা, অথবা আপনাদের কোম্পানির কোনো ভ্যালু নাই হাঙ্গেরিতে, অথবা জাস্ট নামমাত্র একটা কোম্পানি হাঙ্গেরিতে, যার কারণে আপনারা অ্যাপয়েন্টমেন্ট ডেটটা পাচ্ছেন না। সো তাদের উদ্দেশ্যে বলবো আপনারা আর আশা টাশা বাদ দিয়ে আপনারা অন্য কোথাও বা অন্য কোনো মাধ্যমে অন্য কোনো দেশে অথবা হাঙ্গেরিতে আবার অন্য কারো মাধ্যমে ট্রাই করান। যারা 5 মাস 6 মাস ধরে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাচ্ছেন না, তারা আসলে একটা হাঙ্গেরি ওয়ার্ক পারমিট পাওয়ার পর 2-2.5 মাসের ভিতরে যারাই ভিসায় পায় তারা কিন্তু ম্যাক্সিমামই 2 মাসের ভিতরে অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে যায়। কারণ হাঙ্গেরিতে আপনি যখন অ্যাপ্লিকেশন করার পর আসলে তারা আপনার ভেরিফিকেশন করে আপনার কোম্পানির ডকুমেন্টস তারা ভেরিফিকেশন করে, যদি ভেরিফিকেশন পজিটিভ রেজাল্ট আসে তাহলে আপনি উইথিন 2 মাসের ভিতরে আপনি আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে যাবেন এমবেসিতে, মানে ডকুমেন্ট সাবমিট করার বা আপনাকে ফিঙ্গার দেওয়ার। এই জিনিসটা মাথায় রাখবেন যারা আমাকে প্রশ্ন করছিলেন ভিসা রেশিও এবং যারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাচ্ছেন না তাদের উদ্দেশ্যে। এখন আসেন যে ইমরান ভাই ইন ফিউচারে হাঙ্গেরির পরিস্থিতি কেমন হবে, বা ভিসা পাওয়ার পসিবিলিটিটা কেমন থাকবে, বা কারা ভিসা পাবে, আমি আমার এই পার্টে আপনাদেরকে এইটা আমি ক্লেরিফাই করব। তবে ভিডিওটা স্কিপ করবেন না, দেখবেন, বুঝতে পারবেন। বর্তমান সময়ে আপনারা যারা হাঙ্গেরিতে ফাইল জমা করবেন তাদের উদ্দেশ্যে একটাই বলি, যদি আপনাদের কোম্পানি জেনুইন হয় আপনারা খুব দ্রুত অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে যাবেন ইনশাল্লাহ। এটা একবারে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো আপনাদেরকে। আপনাদের কোম্পানি যদি ওকে থাকে তাহলে আপনারা খুব দ্রুত আপনারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে যাবেন উইথিন 2 মান্থের ভিতরে। সেক্ষেত্রে কোনো ধরনের জটিলতা আপনারা ফেস করবেন না। আরেকটা হচ্ছে যে ইমরান ভাই যারা বলছেন যে ভিসা পাওয়ার পসিবিলিটি কেমন থাকবে, যাদের কোম্পানি জেনুইন থাকবে, ডকুমেন্টস এভরিথিং ওকে থাকবে, অ্যাকোমোডেশনে কোনো ধরনের সমস্যা থাকবে না, তারা খুবই আর্লি আপনারা ভিসা পাবেন এবং তারা ভিসা পাওয়ার পসিবিলিটি 90% থাকবে। যেহেতু হাঙ্গেরি ভিসা রেশিও 10%, অনেকে প্রশ্ন করতে পারেন আমার এই কথার বিপরীতে যে আপনি তো বলতেছেন 10%, তাহলে আমরা কিভাবে বুঝবো যে আমরা 90% শিওর আমরা ভিসা পাবো। দেখেন আমি আবারও এখানে বলি, আপনাদের কোম্পানি যদি জেনুইন হয় আপনি খুব আর্লি অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন, এবং কোম্পানি যদি জেনুইন থাকে, অ্যাকোমোডেশন ওকে থাকে, এভরিথিং পারফেক্ট থাকে, জেনুইন কোম্পানি থাকে ইন হাঙ্গেরি, তাহলে আপনার ভিসা পসিবিলিটি 90% থাকবে। এখন শুধুমাত্র যেমন আরিনাকা বিজনেস গ্রুপ, প্রয়োজন ডাইরেকশন কেএফটি, বুঝতে পারছেন, নাগা কারমান কেএফটি, এই যে কিছু কোম্পানির কথা বললাম, এইসব কোম্পানির প্রোফাইল দিয়ে বা এইসব কোম্পানির ডকুমেন্টস দিয়ে যদি আপনি এমবেসি ফেস করেন আপনার ভিসা হবে না, বুঝতে পারছেন। তো আপনি শুধুমাত্র নামমাত্র কোম্পানির ভিসা দিয়ে, ডকুমেন্টস দিয়ে, পারমিট দিয়ে, এগুলো দিয়ে যদি আপনি এমবেসি ফেস করেন তাহলে তো ভাই আপনাকে এমবেসি ভিসা দিবে না, এটা স্বাভাবিক। সো এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন যারা আমাকে প্রশ্ন করছেন, বা যারা আমার কথার আলোকে যারা আমাকে প্রশ্ন করছেন যে ইমরান ভাই 10% আপনি কেন 90% বলছেন। তো আশা করি এখন আপনাদের এই বিষয়টা ক্লেরিফাই যে কাদের জন্য 90% পসিবিলিটি আছে।
এখন আসেন যে হাঙ্গেরিতে ভাই আমি কোন কাজে জমা দিলে আমার ভিসা পসিবিলিটি ভালো থাকবে, কারণ আমি চাচ্ছি ভাইয়া জমা দেওয়ার জন্য। এখন আমি চিন্তা করতেছি কোন কাজে জমা দিলে আমার ভিসা পসিবিলিটি ভালো থাকবে। হাঙ্গেরিতে আসলে যেমনটা আমরা মনে করি ক্রোয়েশিয়ার জন্য বা রোমানিয়ার জন্য আসলে স্পেসিফিক্যালি ডিমান্ডেবল জবের খুবই চাহিদা আছে। আসলে হাঙ্গেরিতে যারাই ভিসা পাচ্ছে, যেমন আমার পরিচিত মুসা ভাই নামে, আমি আগেও লাইভে আপনাদেরকে বলছি, উনিও একজন কোম্পানির হেল্পার হিসাবে একটা কোম্পানিতে গেছে। উনি কোনো আনস্কিল জব, যারা হাঙ্গেরিতে ম্যাক্সিমামই ভিসা পাচ্ছে তারা ম্যাক্সিমামই আনস্কিল জব, অর্থাৎ ওয়্যার হাউস হেল্পার হিসাবে, প্যাকার হিসাবে, হ্যান্ড প্যাকার হিসাবে, লোডার আনলোডার হিসাবে, গাড়ির মালামাল তোলার জন্য বা নামানোর জন্য, বা ওয়্যার হাউসের ক্লিনার হিসাবে, বা বিভিন্ন এই যে আনস্কিল জবগুলোতেই ম্যাক্সিমামই ভিসা পাচ্ছে। কারণ হাঙ্গেরিতে আসলে অত ডিমান্ডেবল জবে বাংলাদেশ থেকে তেমন একটা শ্রমিক যায়ও না। যা যায় তারা হচ্ছে ক্রোয়েশিয়াতে যায়, রোমানিয়াতে যায়, ওইসব কান্ট্রিগুলোতে ম্যাক্সিমামই কিন্তু ওয়েল্ডার, প্লাস্টার, কার্পেন্টার ওইগুলোর কাজে কিন্তু মানুষ যায়। সো হাঙ্গেরিতে আপনি যে কাজের জন্য জমা দিতে পারবেন, আপনি চাইলে যে কোনো ওয়্যার হাউসের কাজে জমা দিতে পারবেন, আপনি চাইলে কনস্ট্রাকশন কোনো কোম্পানিতে হেল্পার হিসেবে আপনি জমা করতে পারবেন। কনস্ট্রাকশন কোম্পানির কিন্তু ভিসা অনেকই হয়, সেটা প্রত্যেক দেশেরই কনস্ট্রাকশন কোম্পানিগুলোর পারমিটের ভিসা লেগে যায় খুবই দ্রুত এবং খুবই ভিসা রেশিও ভালো থাকে। আপনি চাইলে হ্যান্ড প্যাকার হিসাবে যেতে পারেন, যে কোনো কোম্পানির যে কোনো অফিস বয় হিসাবে, ক্লিনার বয় হিসাবে যেতে পারবেন, কনস্ট্রাকশন সাইটের হেল্পার হিসাবে যেতে পারবেন। আরও যারা স্কিল ওয়ার্কার আছেন, কার্পেন্টারের খুব চাহিদা আছে, কার্পেন্টারের কাজেও কিন্তু আপনি চাইলে হাঙ্গেরিতে যেতে পারবেন। সো আপনারা আসলে ম্যাটার, হাঙ্গেরির জন্য এই জিনিসগুলো ম্যাটার করে না যে আসলে কোন কাজে আপনি জমা করবেন। সো বুঝতে পারছেন, এই যে যারা আমাকে প্রশ্ন করছেন। এখন আসেন যে ইমরান ভাই কোন ডকুমেন্টসগুলো জমা করলে আমার হাঙ্গেরির ভিসাটা পাবো, এটা নিয়ে আমাকে অনেকেই প্রশ্ন করে। হাঙ্গেরিতে আসলে যে শুধুমাত্র হাঙ্গেরি না, আপনি যে কোনো বিশ্বের যে কোনো দেশেই আপনি বাংলাদেশ থেকে যদি ফাইল প্রসেস করান বা ফাইল দিতে চান, আপনার এমবেসিতে যত ধরনের ডকুমেন্টস আছে সব ধরনের ডকুমেন্টস আপনাকে সাবমিট করতে হবে। কোম্পানির শুধুমাত্র যে কোম্পানির ডকুমেন্টস দিয়ে দিলেই আপনার ভিসা হবে, জিনিসটা কিন্তু এরকমই না। কারণ আপনাদের ইচ অ্যান্ড এভরিথিং ডকুমেন্টস কিন্তু এমবেসির জন্য ইম্পর্টেন্ট, এবং এমবেসিতে যে ডকুমেন্টস বা যে ডকুমেন্টসের কথা বলা হয়েছে, এই সব ডকুমেন্টসের একটা যদি মিসিং থাকে আপনার ভিসা রিজেক্ট আসবে। বুঝতে পারছেন? তো আমাকে যারা প্রশ্ন করছেন যে কোন ডকুমেন্টসগুলো সাবমিট করলে আসলে ভিসা হবে, এটা সহজ ভাষায় বলতে গেলে এমবেসিতে যত ধরনের রিকোয়ারমেন্ট আছে, যত ধরনের ডকুমেন্টস তারা চাইছে, আপনারা ওইগুলো জমা দিতে হবে। তবে ব্যাঙ্ক স্টেটমেন্টের কারণে কিন্তু অনেকের হাঙ্গেরি ভিসা রিজেক্ট হয়। সো আপনাদেরকে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্টলি ব্যাঙ্ক স্টেটমেন্টের দিকে নজর দিতে হবে। আমরা কাজের ভিসার ক্ষেত্রে মনে করি যে এটা তো স্টুডেন্ট ভিসা না, এটা কাজের ভিসা, সেই ক্ষেত্রে আমরা ব্যাঙ্ক স্টেটমেন্টের অতটা গুরুত্বপূর্ণ মনে করি না। কিন্তু আমার পরিচিত 5 জনের মধ্যে 2 জনের এই ভিসা রিজেক্ট হয়েছে ব্যাঙ্ক স্টেটমেন্টের কারণে। অর্থাৎ হাঙ্গেরি 6 মান্থের ব্যাঙ্ক স্টেটমেন্ট যদি আপনি সাবমিট করেন তাহলে আপনার জন্য প্রপার, আর যদি 6 মান্থের ব্যাঙ্ক স্টেটমেন্ট সাবমিট না করেন আপনার ভিসা রিজেক্ট আসতে পারে। তারপর হচ্ছে সার্টিফিকেটের জন্য অনেকে প্রশ্ন করে। সার্টিফিকেটটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ডকুমেন্টস ফর এ হাঙ্গেরি ভিসা, ওয়ার্ক ভিসা। হাঙ্গেরিতে ম্যান্ডেটরি হিসাবে সার্টিফিকেট আপনাকে জমা করতে হবে, আপনাকে শো আপ করতে হবে যে আপনি বেসিক ইংরেজি জানেন, বেসিক এডুকেটেড, অর্থাৎ আপনি একজন এডুকেশনাল পারসন, সেটা আপনাকে প্রোভাইড করতে হবে। সেটা ক্লাস 8-এরও সার্টিফিকেট জমা দিতে পারেন, ক্লাস 9-এরও জমা দিতে পারেন, ক্লাস 10 পাস জমা দিতে পারেন, ইন্টারমিডিয়েট কমপ্লিটও আপনি জমা দিতে পারেন, আপনার অনার্সের সার্টিফিকেটও থাকলে আপনি জমা দিতে পারেন। এটা স্পেসিফিক্যালি আসলে নির্দিষ্ট করে না যে আপনার ওই ডকুমেন্টসটাই আপনাকে সাবমিট করতে হবে, ওই এডুকেশনাল সার্টিফিকেটটা। সো আশা করি যারা আমাকে সার্টিফিকেট নিয়ে প্রশ্ন করছেন মোটামুটি আপনাদের একটা আইডিয়া হয়ে গেছে যে আসলে, আর সার্টিফিকেট নিয়ে, হাঙ্গেরি সার্টিফিকেট নিয়ে আমি অলরেডি ভিডিও পোস্ট করছি, আপনারা চাইলে ওইটা আমার চ্যানেলে ভিজিট করে দেখতে পারেন। সার্বিয়ার জন্য সার্টিফিকেট এবং সার্টিফিকেটের যত ধরনের সমস্যা আছে সেইগুলো নিয়েও আমি ভিডিও পোস্ট করছি, আপনারা দেখে নিতে পারেন। সো এই যে হাঙ্গেরির যে তথ্যটা আপনাদেরকে দিলাম, আর স্যালারির বিষয়টা একটু ফাঁক দিয়ে বলে দিই। স্যালারিটা আপনি 800 ইউরোর উপরে একটা স্যালারি রেঞ্জ আপনি হাঙ্গেরিতে ইনকাম করতে পারবেন, এবং টিআরসি কার্ডটা উইথিন 1 মান্থের ভিতরে আপনি পেয়ে যাবেন হাঙ্গেরিতে যাওয়ার পর। সো আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন। কোম্পানি আপনাকে আপনার করে দিবে, টিআরসি করে দিবে। সো এটা নিয়ে প্যারা নেওয়ার কিছু নাই, এবং টাকা অথবা খাওয়া কোনো দুইটা দিয়ে দিতে পারে অথবা একটা দিয়ে দিতে পারে। সো এই যে হাঙ্গেরি ভিসা দেওয়া শুরু করলো কিনা, আজকের যে টপিকটা ছিল, হ্যাঁ একটু ভিসা দেওয়া শুরু করছে। আপনারা চাইলে ফাইল জমা করতে পারেন, আগ থেকে একটু ভিসা দেওয়া শুরু করছে। আপনারা ইন ফিউচারে হাঙ্গেরির ভিসা রেশিও ভালো থাকবে যদি আপনার
কোম্পানি ওকে থাকে, তাহলে আপনি ভিসা পাওয়ার পসিবিলিটি অনেক অনেক ভালো থাকবে। সো আশা করি যারা আমাকে প্রশ্ন করছেন আপনারা প্রশ্নের আনসারও পেয়ে গেছেন, আর এই ভিডিওটা আশা করি আপনাদেরকে উপকার দিবে। অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা ভালো লাগলে শেয়ারও করে দিবেন। আর এই ছিল আজকের ভিডিও। পরবর্তীতে কোন দেশের ভিডিও দেখতে চান সেটা কমেন্টে বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।